হ্যাঁ পিসি। আচ্ছা ওকে, ঠিক ক্লাউড আছে। দিলে হতো না আর কি, ক্লাউডের সমস্যা। আচ্ছা পিসি আচ্ছা দেওয়া আছে। হ্যাঁ, ওকে এখন ওকে। দেখো সেটা হচ্ছে ধরো এরকম একটা লুপ দেয়া আছে। তো আমার যদি এরকম একটা থাকে, ম্যাগনেট থাকে, তো এখন আমি কি করলাম যে এই ম্যাগনেটটাকে এই লুপের মধ্যে প্রবেশ করাই দিলাম। তো এখন চিন্তা করো, যখন এই লুপটা এরকম আছে এবং এই লুপের মধ্য দিয়ে ধরো কারেন্ট পরিবহন করতেছে, এই লুপের মধ্য দিয়ে কারেন্ট পরিবহন করতেছে, তাহলে এখানে নির্দিষ্ট পরিমাণ আই পরিমাণ যদি কারেন্ট পরিবহন করে এখানে, তাহলে এখানে নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রিক ফিল্ড আছে। তো ইলেকট্রিক ফিল্ড থাকলে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে। তো আমরা জানি যে কোন একটা জায়গায় যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে সেখানে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে তাহলে সেইখানে কিছু ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকে, চৌম্বক বলরেখা থাকে। তাহলে এখানে নির্দিষ্ট পরিমাণ চৌম্বক বলরেখা আছে। আচ্ছা গেল। এখন যদি আমরা এইরকম কোনো কাজ করি যে এই ম্যাগনেটটাকে আমরা এই বলরেখা এই লুপের মধ্যে প্রবেশ করাই, তখন কি হবে? এই ম্যাগনেটের কারণে এখানে কিছু ম্যাগনেটিক ফিল্ড অ্যাড হবে। ম্যাগনেটিক ফিল্ড অ্যাড হওয়া মানে কি, সেখানে আরো কিছু চৌম্বক বলরেখা অ্যাড হবে। তার মানে এইখানে আলটিমেটলি আরো চৌম্বক বলরেখা পাওয়া যাবে। তো তখন অ্যাকচুয়ালি কি দেখা যাবে যে যদি আমরা এই লুপের দুই প্রান্তে যদি একটা গ্যালভানোমিটার আর একটা অ্যামিটার লাগিয়ে দেই, তো আমরা যে জিনিসটা দেখতে পাবো, যে দেখবো যে অ্যামিটারের মধ্যে কারেন্ট দেখা যাচ্ছে এবং গ্যালভানোমিটারের মধ্যে একদিকে বিক্ষেপ দেখা যাচ্ছে, কোন একদিকে বিক্ষেপ তৈরি হবে। তার মানে আমরা বলতে পারবো যে এই লুপের মধ্যে আমরা এই চুম্বকটা প্রবেশ করানোর ফলে এখানে এক ধরনের ইএমএফ বা এক ধরনের কারেন্ট তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা খুব ভালো যে ইএমএফ বা কারেন্ট তৈরি হলো। তো এখন আমি এই লুপের মধ্যে এটা ঢোকানোর পরে, এই লুপের মধ্যে এই ম্যাগনেটটা নেওয়ার পরে আমি ম্যাগনেটটা ওখানে রেখে দিলাম। রেখে দিলে আবার দেখবো যে গ্যালভানোমিটারের বিক্ষেপ আবার শূন্যতে চলে আসছে, আবার যে পরিমাণ কারেন্ট ছিল সেই পরিমাণ কারেন্টও শূন্য কারেন্ট হয়ে গেছে। তো ব্যাপারটা আবার কেমন? তো এরপরে যে কাজটা করলাম, যেহেতু কারেন্ট হচ্ছে না, সেই ম্যাগনেটটাকে আবার বাইরে নিয়ে আসলাম। বাইরে যখন আমি নিয়ে আসবো তখন দেখলাম আবার ওই গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখা যাচ্ছে এবং ওইখানে কারেন্টের মান আমি পাচ্ছি, মানে ওইখানে এক ধরনের কারেন্ট তৈরি হচ্ছে। তার মানে আমি একবার যখন ভেতরে প্রবেশ করাইলাম তখন আমি ইএমএফ তৈরি হইতে দেখলাম, আবার যখন আমি বাইরে নিয়ে আসলাম তখন আমি ইএমএফ তৈরি হইতে দেখলাম। তো এইটা ছিল ঘটনা। তো এটা আসলে কেন হয়? তো এই জিনিসটা এই জন্যই হয়, যখন আমি এই ম্যাগনেটটাকে এই লুপের মধ্যে প্রবেশ করাবো তখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বৃদ্ধি পাবে। ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার মানে কি? মানে হচ্ছে এখানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এর পরিমাণ বৃদ্ধি পাবে। তো যেহেতু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এখানে ইএমএফ তৈরি হবে। আবার যখন আমি ম্যাগনেটটাকে সরিয়ে নিয়ে আসি তখন কি হয়, মানে আমি যখন ভেতরে প্রবেশ করালাম তখন ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বৃদ্ধি পাইছে একটা নির্দিষ্ট পরিমাণ আসছে, আচ্ছা মানলাম। এরপরে যখন আমি ওটা রেখে দিলাম তখন কিন্তু আর কোনো ধরনের ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বৃদ্ধি পাচ্ছে না বা ম্যাগনেটিক ফিল্ডও বৃদ্ধি পাচ্ছে না। তো যখন বৃদ্ধিও পাচ্ছে না, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সও বাড়তেছে না, তখন আসলে কি হবে? তখন কোনো কাজ হবে না, তখন কোনো ধরনের ইএমএফ তৈরি হবে না। আবার আমি যখন এটাকে সরিয়ে নিয়ে আসতেছি তখন আবার কি হচ্ছে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এর পরিমাণ কমে যাচ্ছে। যখন কমে যায় তখন আবার ইএমএফ তৈরি হয়। তার মানে আমরা এই কথা বলতে পারি, যেটা ওই যে ইসের ওখানে বলা ছিল, মানে ওই ফর্মুলাতে বলা ছিল যে an EMF is introduced in a loop when the number of magnetic field line when the number of magnetic field lines is changing। মানে একটা লুপের মধ্যে যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এর পরিমাণ চেঞ্জ হয়, শুধুমাত্র সেই সময়ে কি হবে, সেইখানে ইএমএফ তৈরি হবে। আর চেঞ্জ না হলে কোনো ধরনের ইএমএফ তৈরি হবে না। চেঞ্জ মানে হচ্ছে সেটা বাড়তেও পারে, সেটা কমতেও পারে। ঠিক আছে, তার মানে আমার অবশ্যই কি হইতে হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এর মান নাম্বার চেঞ্জ হইতে হবে। নাম্বার চেঞ্জ হলে ইএমএফ তৈরি হবে, নাম্বার চেঞ্জ না হলে কোনো ধরনের ইএমএফ তৈরি হবে না। আচ্ছা, এটা ছিল হচ্ছে ফার্স্ট ল। ওকে, সেকেন্ড লতে কি বলছে? সেকেন্ড লতে বলছে যে কি পরিমাণ ইএমএফ তৈরি হবে সেটার মান কত। তো সেটা বলা হয়েছে যে যে পরিমাণ ইএমএফ তৈরি হবে সেটাকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। ডিটি।
তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে পরিমাণ ইএমএফ আমার তৈরি হচ্ছে, যে পরিমাণ ইএমএফ তৈরি হচ্ছে সেটা সমান, সেটা হচ্ছে মাইনাস ডি ফাই বাই ডিটি। মানে আমার এই যে যখন ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এর পরিবর্তন হচ্ছে, তার মানে কি সেখানে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হচ্ছে। সো আমরা কি জানি ম্যাগনেটিক ফিল্ড বি ডট ডিআর সমান সমান কি ফাই বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তার মানে যখন ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হবে বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের পরিবর্তন হবে, তখন সেখানে কি কিসের পরিবর্তন হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। তো এই কথাটাই বলা হয়েছে যে টাইমের সাথে সাথে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হার যা হবে সেটাই হবে এর পাশে ইএমএফ এর পরিমাণ। ম্যাগনেটিক ফ্লাক্স সময়ের সাথে সাথে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন যা হবে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারটাই হবে আসলে কি এই পাশে যে পরিমাণ ইএমএফ ইনডিউসড হবে তার সমান। ঠিক আছে, যত বেশি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে তত বেশি ইএমএফ তৈরি হবে, যত কম ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে তত কম ইএমএফ তৈরি হবে। এখন এখানে একটা কথা আছে যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা কেন আছে? আচ্ছা, মাইনাস চিহ্নটা কেন আছে সেটা যদি বলি, সেটা হবে এই রকম যে সেটার জন্য এরপরে একটা ল আছে, সেটা নাম হচ্ছে লেঞ্জের ল। সেই লটা আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, যে এখানে মাইনাস চিহ্নটা কেন আসলো। তো ধরো যে যখন আমরা যে কোনো একটা জায়গাতে এইরকম একটা লুপের মধ্যে কোন একটা ম্যাগনেট প্রবেশ করাইলাম, তখন এইখানে কি তৈরি হচ্ছে, এক ধরনের এখানে এক ধরনের ইএমএফ তৈরি হচ্ছে। তো এই ইএমএফ যখন তৈরি হবে তো অবশ্যই সেখানে এক ধরনের কারেন্ট তৈরি হবে। আচ্ছা, তো এখানে যে কারেন্টটা তৈরি হলো সেই কারেন্টটা আসলে কেমন হবে, আচ্ছা সেটা আমাদের একটু বুঝতে হবে। তো ধরলাম আমি নর্থ পোল আর এই পাশে সাউথ পোল এরকম একটা ম্যাগনেটকে প্রবেশ করাইছি। প্রবেশ করানোর পরে এইখানে এক ধরনের কারেন্ট তৈরি হলো। আচ্ছা, সেই কারেন্টের কারণে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকম যে সেটা যদি একটা ম্যাগনেট তৈরি করে, ম্যাগনেটটা হবে এরকম যে এই পাশে নর্থ পোল আর এই পাশে সাউথ পোল। তাহলে দেখো আমি এখানে একটা ম্যাগনেট তৈরি করলাম, এখানে একটা ম্যাগনেট ছিল, সেই ম্যাগনেটটাকে প্রবেশ করলাম, ম্যাগনেটটা প্রবেশ করানোর কারণে ওখানে এক ধরনের কারেন্ট তৈরি হইলো। সেই কারেন্টের কারণে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইলো, সেই কারণে যদি কোনো একটা ম্যাগনেট তৈরি হয়, সেই ম্যাগনেটটা হবে এরকম যে নর্থ পোল এই পাশে আর সাউথ পোল হচ্ছে এই পাশে। ওকে, তো এখন কথা হচ্ছে যে এখন বলো যে এই ম্যাগনেটটা কি তখন আর ভেতরে থাকতে পারবে? তখন বিকর্ষণের কারণে এটা বের হয়ে যাবে না? হ্যাঁ, তখন কি হবে, বিকর্ষণের কারণে বের হয়ে যাবে না, ব্যাপারটা কি মানে যেটা হবে যে তখন আসলে একটা বিকর্ষণ তৈরি হবে। দ্যাট মিন্স নতুন যে কারেন্ট তৈরি হবে তার ডিরেকশনটা হবে এইরকম, সে চাবে যে ম্যাগনেটটা ভেতরে প্রবেশ না করুক, ম্যাগনেটটা বাইরে বের হয়ে যায়। তার মানে নতুন মানে একজন কারেন্টের, একজন ঢাকা দিবে। হ্যাঁ, নতুন কারেন্টের যে ডিরেকশনটা হবে সেটা হবে যে যে কারণে ওই নতুন কারেন্ট সৃষ্টি হইলো সেই কারণের মানে নতুন কারেন্টটাই কিন্তু তৈরি হয়েছে ওই ম্যাগনেটটা ভেতরে প্রবেশ করার কারণে, কিন্তু সেই নতুন কারেন্টের ডিরেকশন হচ্ছে এইরকম, সে চায় না যে ম্যাগনেটটা ভেতরে প্রবেশ করুক। তার মানে হচ্ছে যে যে কারেন্টের জন্ম হইলো যে কারণে, সেই কারণটাকে সে বাধা বাধা দিচ্ছে। তো এরপর আবার উল্টা কি হবে, যখন আবার ম্যাগনেটটা বাইরে চলে, একটা অপরের হ্যাঁ ডিরেকশন একটা আরেকটা বিপরীত হবে। এখন ধরো ম্যাগনেটটাকে আমি কারেন্ট, তো সেই যে কারেন্ট তৈরি হবে সেই কারণে ডিরেকশন হবে এইরকম যে তখন এই পাশে এস পোল আর এই পাশে এন পোল তৈরি হবে। তখন কি হবে, এই কারেন্টটা চাবে যে ওই ম্যাগনেটটা যেন বাইরে না যায়, সে সে চাবে ওই ম্যাগনেটটাকে সে তখন আকর্ষণ করবে। ঠিক আছে, তো এই নতুন কারেন্টের ডিরেকশন হবে এরকম যে সে চাইবে যে ওই ম্যাগনেটটাকে আবার লুপের মধ্যে প্রবেশ করাইতে। লুপ থেকে ম্যাগনেট বের হয়ে যাওয়ার কারণে, স্যার এই জিনিসটা একটু বুঝি নাই স্যার। তো আপনি প্রথমে স্যার আমরা যে লুপটা তৈরি করলাম, লুপের মধ্যে স্যার একটা ম্যাগনেট প্রবেশ করালাম, তো এর কারণে যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হলো, এর কারণে আরেকটা যদি সামহাও কোনো
লোহার পাত বা যাই হোক ওটা যদি একটা ম্যাগনেটে পরিণত হয় তাহলে ওই ম্যাগনেটটার যে ফোর্সটা এটা আমাদের প্রথম ম্যাগনেটকে বাধা দিবে, তাই তো স্যার? না না না, ওইটা না। আমি তুমি ধরো এইটা একটা ঘটনা, এইটা একটা ঘটনা, দ্বিতীয়টা আরেকটা ঘটনা। মানে ও প্রথম আমি স্যার প্রথম ম্যাগনেট ঘটনাটা ভেতরে বুঝছি প্রবেশ স্যার, করার, কিন্তু দ্বিতীয় ঘটনাটা স্যার একটু ক্লিয়ার না, দ্বিতীয় ঘটনাটা আচ্ছা আবার একটু বলবেন? দ্বিতীয়টা হচ্ছে কি, ধরো তুমি ম্যাগনেটটাকে যদি ভেতরে রেখে দাও তাহলে কি আর কোনো ধরনের ইএমএফ তৈরি হবে? না স্যার। Yes, sir. তৈরি হবে না। তখন তুমি কি করবা? ম্যাগনেটটাকে বাইরে নিয়ে আসবা, তাই না? জি স্যার। Yes, sir. ম্যাগনেটটাকে যখন বাইরে নিয়ে আসবা তখন কি আবার ইএমএফ তৈরি হয় না? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ, সেইটা আবার ব্যাখ্যা করতেছি। ও, যখন তুমি যখন তুমি ম্যাগনেটটাকে বাইরে নিয়ে আসবা তখন আরেকটা ইএমএফ তৈরি হবে। সেই ইএমএফ এর কারণে একটা কারেন্ট তৈরি হবে। সেই কারেন্টেরও তো একটা ডিরেকশন থাকবে, তাই না? জি স্যার। সেই কারেন্টের ডিরেকশন হবে এরকম যে একটা নর্থ পোল এই পাশে, সাউথ পোল এই পাশে। দ্যাট মিন্স সে হচ্ছে আগের ম্যাগনেটটাকে, যে ম্যাগনেটটা বাইরে বেরিয়ে যাচ্ছে সেটাকে সে তখন আকর্ষণ করবে। ঠিক আছে, সে তখন ওটাকে আকর্ষণ করবে। অনেক মিউট হয়ে যায়। আচ্ছা, সে তখন ওই ম্যাগনেটটাকে আকর্ষণ করবে, ঠিক আছে? তো তার মানে সেও, তারও মানে এই ম্যাগনেটটা তৈরি হচ্ছে কেন? কারণ এই কারেন্টটা তৈরি হচ্ছে কারণ কি, এই ম্যাগনেটটা লুপ থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু লুপ থেকে বেরিয়ে যাওয়ার কারণে যে কারেন্ট তৈরি হইলো, লুপ থেকে বেরিয়ে যাওয়ার কারণে যে কারেন্ট তৈরি হইলো, সেই কারেন্টটা কি চাই? সেই কারেন্টটা চাই যে এই ম্যাগনেটটা যেন লুপ থেকে বের হয়ে না যায়। ঠিক আছে, সে চায় যে এই ওই ওই ম্যাগনেটটা এই লুপের মধ্যে থাকুক। তার মানে দুই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, যে কারণে একটা ঘটনা হচ্ছে, মানে যে যে ডিরেকশনে কোন একটা আহ মানে ওই ম্যাগনেটটা লুপে প্রবেশ করার কারণে যে কারেন্টটা তৈরি হচ্ছে বা লুপ থেকে বের হয়ে যাওয়ার কারণে যে কারেন্টটা তৈরি হচ্ছে, যখন যে কারেন্টটা তৈরি হচ্ছে সেই কারেন্ট চাচ্ছে যে কারণে তার তৈরি হয়েছে সেটাকে সে অপোজ করতেছে, বাধা দিচ্ছে, সেই কারণটা যেন না ঘটে, এরকম একটা অবস্থা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা গল্পের মতো বলা যায়। সেটা হচ্ছে ধরো দুইটা ভাই আছে, তারা চাচ্ছে যে ছোট ভাই আর বড় ভাই ঢাকা আসবে। তো এখন বাবা রাজি হয় না, তো বাবারে দুই ভাই মিলে রাজি করাইলো যে বড় ভাইকে তারা পাঠাইলো যে বড় ভাই যাবে ঢাকাতে। তাদের প্ল্যান হচ্ছে বড় ভাই যাবে তারপর ছোট ভাই যাবে। তো বড় ভাইরে অনেক কষ্ট মষ্ট করে দুই ভাই মিলে বাবারে বুঝাইছে, বুঝে বড় ভাইরে ঢাকা পাঠানোর ব্যবস্থা করছে। তো ছোট ভাই কেন বড় ভাইরে পাঠাইছে? যে সে ঢাকা গিয়ে তারপর তারে নিবে। এখন ঢাকায় কিছুদিন থাকার পরে বড় ভাই উল্টা বাবারে বোঝাচ্ছে যে ওর ঢাকা আসার দরকার নাই, ঢাকা খুব খারাপ জায়গা। এই খারাপ জায়গা বলতে এখানে মেসে থাকতে হয়, রান্না বান্না মানে ওদের কোয়া লাগে, বুয়ারা আসে না, পড়াশোনা হয় না, এটা সেটা, ঢাকায় অনেক জ্যাম। ঠিক আছে, ও ঢাকায় এসে থাকতে পারবে না। মানে বড় ভাই ঢাকায় আসার কারণ ছিল যেটা, যে ছোট ভাই অনেক বুঝে টুঝে ব্যাপারে পাঠাইলো। বড় ভাই কি করতেছে, ছোট ভাইরে ঢাকা আসতে বাধ্য হয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইখানে ব্যাপারটা এরকম যে লুপের মধ্যে ম্যাগনেটটা প্রবেশ করার কারণে একটা কারেন্ট তৈরি হয়েছিল। সেই কারেন্টের ডিরেকশন হচ্ছে এরকম, সেই কারেন্ট চায় না যে ওই ম্যাগনেটটা লুপের মধ্যে প্রবেশ করুক। আর দ্বিতীয়বার কি দেখা যাচ্ছে? দ্বিতীয়বার দেখা যাচ্ছে লুপ থেকে ম্যাগনেটটা বের হয়ে যাওয়ার কারণে একটা কারেন্ট তৈরি হচ্ছিল। সেই কারেন্টের ডিরেকশন হচ্ছে এরকম, সে চায় ওই ম্যাগনেটটা আমার লুপের মধ্যে প্রবেশ করুক। মানে সবসময় অপোজিট। যে কারণে যেটা তৈরি হচ্ছে, ওই নতুন তৈরি হওয়া জিনিসটা সেই কারণটাকেই বাধা দিচ্ছে। বুঝতে পারছো? Yes, sir. তো এই কারণে যে জিনিসটা হয়, এই কারণে এই যে আমাদের এপসাইলন সমান সমান মাইনাস ডি ফাই বাই ডিটি হয়। এই কারণে এই মাইনাস চিহ্নটা আসে, যে আমার এই ফ্লাক্সের পরিবর্তন যেদিকে, আমার এই ই এর পরিবর্তন, মানে ফ্লাক্সের পরিবর্তন যেদিকে হয় ই, মানে সেক্ষেত্রে ই তৈরি হয়, কিন্তু ই এর ডিরেকশনটা ঠিক তার অপোজিটে হয়। আবার তোমাদেরকে আমি এই ব্যাপারটা আরেকভাবে ব্যাখ্যা করে বলতে পারি। সেটা হচ্ছে ধরো যে এই একটা ম্যাগনেটের মধ্যে কি হইলো, এরকম একটা ম্যাগনেটের মধ্যে যখন একটা লুপের মধ্যে একটা ম্যাগনেট প্রবেশ করে,
তখন এখানে যদি একটা গ্যালভানোমিটার রাখি, সেই গ্যালভানোমিটারে কি তৈরি হবে? কারেন্ট তৈরি হবে, তাই না? তো জি ধরলাম স্যার। গ্যালভানোমিটারের এটা হচ্ছে জিরো ডিরেকশন, তখন কারেন্টটা তৈরি হইলো এই ডিরেকশনে, মানে এই দিকটাতে হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ এক ধরনের কারেন্ট পাইলাম আমি। আবার এই ম্যাগনেটটাই যখন গ্যালভানোমিটার থেকে বের হয়ে যাবে, মানে যখন প্রবেশ করছে তখন এই অবস্থা, যখন এই ম্যাগনেটটা গ্যালভানোমিটার থেকে বের হয়ে যাবে তখন এইখানে এক ধরনের কারেন্ট তৈরি হবে। তো সেই কারেন্টটা কিন্তু আবার এই ডিরেকশনে হবে না, সেই কারেন্টটা হবে অপোজিট ডিরেকশন। বিপরীত ডিরেকশন। ঠিক আছে, মানে ওই যে ম্যাগনেটিক ফিল্ডের যে উল্টা হয়, তার কারণে কারেন্টের ডিরেকশন উল্টা হয় না, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হয়। এই কারণে এসি সার্কিটে আমরা কি দেখি? এসি সার্কিটে ফ্রিকোয়েন্সি বারবার চেঞ্জ হয়, জি স্যার। একটা পজিটিভ একটা নেগেটিভ পাই, তাই না? জি স্যার। তো অ্যাকচুয়ালি যেটা হয় যে এই লুপের মধ্যে ক্রমাগত যদি আমরা একটা ম্যাগনেটকে করতে পারি, মুভ করাইতে পারি, ক্রমাগত মুভ করাইতে পারি, ট্রু এন্ড ফ্রো মুভ করাইতে পারি, মানে প্রবেশ করতেছে বেরোচ্ছে, প্রবেশ করতেছে বেরোচ্ছে, এরকম ক্রমাগত যদি মুভ করাইতে পারি, তাহলে কি তৈরি হবে? কারেন্ট তৈরি হবে। এবং সেই কারেন্টটা কেমন হবে? একবার পজিটিভ, একবার নেগেটিভ, একবার পজিটিভ, একবার নেগেটিভ। এই কারণে যে এসি সার্কিট গুলো ক্রমাগত হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন বলো, কারো কোনো কনফিউশন আছে নাকি কোথাও? স্যার এখানে একটা জিনিস আমি একটু কনফিউজ, যেটা হচ্ছে, স্যার এই লুপটার মধ্যে যে স্যার আমরা ম্যাগনেটটা প্রবেশ করাচ্ছি, আর যে কারণে স্যার এটা মানে আমি প্রথমবার যখন লুপটা প্রবেশ করালাম তখন যে স্যার একটা ম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হইলো, যে কারেন্টটা স্যার এটাকে প্রবেশ করতে বাধা দিচ্ছে। স্যার প্রথমবার এই সিনারিওটা হয়েছিল যে এটা প্রবেশ করতে বাধা দিচ্ছে, আর দ্বিতীয়বার আর এটা যখন স্যার লুপ থেকে বের হয়ে যাচ্ছে তখন স্যার আরেকটা কারেন্ট উৎপন্ন হচ্ছে যেটা স্যার এটাকে মানে বেরোতে বাধা দিচ্ছে। তো স্যার এই দুইটা স্যার মানে এটা বেরোয়, মানে আমি জাস্ট কোশ্চেনটা যেটা স্যার, যেটা মানে বারবার ঢুকতেছে বেরোতেছে কেন? মানে এটা কি কোনো বাইরে থেকে কেউ ফোর্স করতেছে নাকি এটা ন্যাচারালি না না ঢুকতেছে না, বেরোচ্ছে? ব্যাপারটা হচ্ছে এরকম যে ফার্স্ট কথাটাই কিন্তু কি ছিল, ফার্স্ট লতে কি বলা ছিল? ফার্স্ট লতে বলা ছিল যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন না হয় বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের পরিবর্তন না হয় তাহলে কোনো ধরনের কারেন্টই তৈরি হবে না। তো তুমি ধরো ওই ম্যাগনেটটাকে ভেতরে লুপের মধ্যে নিয়ে রেখে দিলা, লুপের মধ্যে যতক্ষণ তুমি নিবা ততক্ষণ তুমি কারেন্ট পাবা, কিন্তু লুপের মধ্যে নিয়ে রেখে দিলে আর কোনো কারেন্ট পাবা না। তখন তোমার কি করতে হবে? এটাকে স্যার বের করতে হবে। বের করতে হবে। আবার বের করে এনে বাইরে রেখে দিলে আবার কোনো কারেন্ট পাবা না। তার মানে ক্রমাগত এটাকে কি করাইতে হবে? ক্রমাগত এটাকে হচ্ছে লুপের মানে ভিতরে বের ঢুকাইতে করতে হবে, হবে এবং বের করতে ঢুকাইতে হবে। হবে। তো অনেকটা ঘর্ষণের মতো নাকি, মানে স্যার যতক্ষণ পর্যন্ত একটা ঘর্ষণ সৃষ্টি হতে থাকবে লুপের ততক্ষণ মধ্যে পর্যন্ত বাইরে দিলে লাভ কারেন্ট কমে যাচ্ছে। সৃষ্টি হতে থাকবে। তো এই কারণেই হচ্ছে এটাকে আমরা এক জায়গায় স্থির রাখতে পারবো না। আমরা যদি একটা ম্যাগনেটকে মুভমেন্টের মধ্যে রাখি শুধুমাত্র তখনই হচ্ছে কারেন্ট পাবো, যদি মুভমেন্টের মধ্যে না রাখি তাহলে কখনোই কারেন্ট পাবো না। জি স্যার, বুঝতে একটা পেরেছি। স্থির ম্যাগনেট থেকে, স্ট্যাটিক ম্যাগনেট থেকে তুমি কখনো কারেন্ট পাবে না, মুভিং ম্যাগনেট থেকে কারেন্ট পাবো। তার মানে এটা চলমান অবস্থা থাকতে হবে আর কি, মানে হ্যাঁ, এটা চলমান অবস্থায় রাখতে হবে। লুপের ভিতরে থাকলেও পাওয়া যাবে না, লুপের বাইরে থাকলেও মানে যে এটা ওটা পাওয়া যাবে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমাদের তাহলে যে সূত্রটা পাচ্ছি ওইটা কি স্যার প্রথম ঘটনার উপর ভিত্তি করে আমরা লিখছি, তাহলে স্যার সেকেন্ডের উপরে তো ভিত্তি করে তাহলে যখন আমরা বের করতেছি তখন তো স্যার তাহলে ওই সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তো পজিটিভ হয়ে যাচ্ছে। না না না, সূত্রতে বলছে এটা, সূত্রতে বলছে ই সমান সমান মাইনাস ডি ফাই বাই ডিটি। এখানে সূত্রের মাইনাসটা হচ্ছে বলতেছে এই ইএমএফ আর এখানকার ফ্লাক্সের পরিবর্তন একটা একটার বিপরীত, এটা বলছে। না, যখন স্যার আমরা এই ম্যাগনেটটা ওই লুপের মধ্যে ঢুকাচ্ছি তখন তো স্যার ওইটার উপর ভিত্তি করে লিখছে, তখন আমরা যখন আবার লুপ থেকে আপনার ম্যাগনেটটা বের করে নিচ্ছি তখন তো স্যার ডিরেকশনটা আবার পজিটিভ হয়ে যাচ্ছে না? না না, কোনো পজিটিভ ডিরেকশন হবে না, তখনও উল্টা ডিরেকশনই হবে। না, তাহলে স্যার আপনি যে বললেন যে গ্যালভানোমিটার একবার নেগেটিভ দিকে আবার বের করার সময় পজিটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভাবতেছো যে এইখানকার এই চিহ্নটা গ্যালভানোমিটারের নেগেটিভ চিহ্ন, তাই?
স্যার এরকমই কিছুটা, কারণ না না, এখানে গ্যালভানোমিটার নেগেটিভ চিহ্ন না, এখানে যেটা বলতেছে যে এই ই এর ডিরেকশন আর টি এর ডিরেকশন একটা আরেকটার অপোজিট, এই জন্য মাইনাস আসছে। গ্যালভানোমিটারে নেগেটিভ হয় না পজিটিভ হয় সেটার জন্য আসে নাই। আচ্ছা, মানে গ্যালভানোমিটার তো স্যার একদিকে যেরকম ভাবে যখন ঢুকাচ্ছি তখন যে ডিরেকশনে দিচ্ছে, বের করার সময় তো স্যার ওই ঠিক বিপরীত চিহ্নটা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছে, সেজন্যই তো মাইনাস আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মানে তুমি যে যে ঘটনাই ঘটাও, লুপে প্রবেশ করাও বা লুপ থেকে বের করো, যেটাই ঘটাও, যে কারেন্ট তৈরি হবে সেই কারেন্টটা ওই কারেন্ট তৈরি হওয়ার কারণকে বাধা দিবে। দ্যাট মিন্স যে ইএমএফ তৈরি হবে সে হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন যে ডিরেকশনে, তার উল্টা ডিরেকশনে ইএমএফ তৈরি হবে। এই জন্যই হচ্ছে এখানে একটা মাইনাস চিহ্ন। কি স্যার বুঝতে পেরেছেন এখন? আর কারো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এবার কে যেন শেয়ার করছিল স্ক্রিন, ও আবার একটু শেয়ার করতে পারো। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখান থেকে আমরা এই যে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশনটা পড়লাম, ফ্যারাডেস সেকেন্ড ল অফ ইন্ডাকশনটা পড়লাম। ওকে, তো তারপর লেঞ্জের লটাও আমরা পড়ছি। লেঞ্জের লতে কি বলছে? an induced electromagnetic force always gives rise to a current whose magnetic field opposes the original change in magnetic flux. ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ইনডিউস হচ্ছে, সেই ইনডিউস ইলেকট্রোমোটিভ ফোর্স এক ধরনের কারেন্ট তৈরি করবে, যে কারেন্টটা ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, যে যে ফ্লাক্সের পরিবর্তনের কারণে হচ্ছে এই কারেন্ট তৈরি হচ্ছে, সেই কারেন্টের অপোজিটে কাজ করবে ওই নতুন ম্যাগনেটিক ফিল্ডটা। তো এই জন্য আমরা হচ্ছে যে ই সমান সমান মাইনাস ডি ফাই বাই ডিটি লিখি। স্যার হ্যালো। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো আমরা একটু আগে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দেখতেছিলাম, সেটা হচ্ছে কেমন, যে ব্যাপারটা ছিল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মানে এই লেন্স ল পর্যন্ত সবাই ক্লিয়ার তো? প্যারাডেস ল অফ ইন্ডাকশন আর লেঞ্জের ল এই পর্যন্ত ক্লিয়ার সবাই? লেন্সের লটা আবার একটু স্যার লেন্স লটা একটু মোটামুটি ঠিক আছে, বাট ওই যে ইকাল টু মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি, ওইখানে ওই সূত্রটা একটু দেখালেন না একটু জোরে বলতে হবে, আমি বুঝতেছিলাম না। স্যার। ওই যে ই ইকাল টু যে মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি যে সূত্রটা আছে, হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে পরবর্তীতে এখন ওই যে মাইনাসটা উঠে গেছে, ওখানে যে ওই যে এন ডি এন ফাই বাই ডিটি দিচ্ছে এখানে ওই সূত্রটা, মানে ও ফ্যারাডের আচ্ছা লসের আচ্ছা লাস্টে যেটা আছে। আচ্ছা, এখানে ব্যাপার যেটা সেটা হচ্ছে কি, যে ধরো তোমার লুপ যদি একটা না থাকে, একাধিক লুপ থাকে, তখন কি হবে? ধরো তুমি যে লুপের মধ্যে কাজ করতেছো, সেই লুপের মধ্যে একটা টার্ন নাই, অনেকগুলা প্যাচ আছে, এন পরিমাণ প্যাচ আছে, তখন আসলে কি হবে? এন পরিমাণ প্যাচ থাকলে সেখানে সেটা এন দ্বারা গুণ হবে, মানে যতগুলা প্যাচ আছে ততগুলা প্যাচে মানে ওই পরিমাণ করে ইএমএফ তৈরি হবে। সো এন পরিমাণ প্যাচ আছে, তো সেটা কি হবে? ই সমান সমান মাইনাস এন ডি ফাই বাই ডিটি, মানে যতগুলা প্যাচ আছে সবগুলা প্যাচেই তো নতুন নতুন কারেন্ট তৈরি হবে। সো ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তো এই জন্য এটাকে আমরা লিখতে পারি ডি ডিটি সমান সমান এন ফাই। মাইনাসটা উঠে গেছে, হ্যাঁ হ্যাঁ, তারপর ওই যে পরে আবার মাইনাস চিহ্নটা উঠে গেছে। জি স্যার, ওই যে মাইনাস চিহ্নটা উঠাই আচ্ছা দিচ্ছেন। আচ্ছা, মাইনাস চিহ্ন উঠে গেছে না, ওটা তাহলে প্রিন্টিং মিস্টেক আছে, ওখানে মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, ওখানেও মাইনাস চিহ্ন হবে, সমস্যা নেই। ওকে, লেন্জের সূত্র আর ফ্যারাডের সেকেন্ড সূত্র দুটোটাই কি সেম?
হ্যাঁ, লেন্জের সূত্র আর ফ্যারাডের সেকেন্ড সূত্র সেম না। ফ্যারাডের সেকেন্ড সূত্র যে মাইনাস চিহ্ন যে কারণ, সেই কারণটা আসলে লেন্জের লতে বলা হয়েছে। ঠিক আছে, ফ্যারাডের সেকেন্ড লতে আসলে বলা হয় যে কি পরিমাণ কারেন্ট ইনডিউস হবে সেই কথাটা বলা আছে। তো সেখানে একটা নেগেটিভ চিহ্নের কথা বলা থাকে, তো সেই নেগেটিভ চিহ্নটা আসলে কিভাবে আসে সেই জিনিসটা আসলে লেন্জের সূত্রে বলা হয়। লেনজেল লটা আবার একটু বলেন তো স্যার। হ্যাঁ, লেনজেল লটা আর বলেন তো। মাইনাস চিহ্নটা দিছিল কোনো কি কারণ ছাড়াই দিছিল? হ্যাঁ, আচ্ছা, লেন্জের লটা বলতেছে যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস যখন হয় তখন সেখানে এক ধরনের কারেন্ট তৈরি হয়, এবং সেই কারেন্টের কারণে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, যে যে কারণে আমার কারেন্ট তৈরি হয়েছে সেই কারণটাকে বাধা দিবে। সেই কারণটা কি ছিল? কারণটা ছিল ম্যাগনেটিক ফ্লাক্সের এক ধরনের পরিবর্তন হয়েছে। সো সেই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনকেই বাধা দিবে। কেন? ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে কারেন্ট তৈরি হয়েছে, সেই নতুন কারেন্টের ডিরেকশন এমন হবে যে সে কি করবে, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দিবে। ধরো ম্যাগনেটিক ফ্লাক্স বৃদ্ধি হওয়ার কারণে যদি কারেন্ট তৈরি হয়ে থাকে, তাহলে সে চাইবে যে সেটার বৃদ্ধি না হোক। আবার যদি ম্যাগনেটিক ফ্লাক্স কমে যাওয়ার কারণে কারেন্ট তৈরি হয়ে থাকে, তাহলে সে চাইবে ম্যাগনেটিক ফ্লাক্স কমে না যাক, সেটা আরো বৃদ্ধি পাক, এরকম। যে কারণে ও সৃষ্টি হয়েছে ও চাচ্ছে ওই কারণটাকে বাঁচাই। হ্যাঁ, ওই কারণটাকেই বাধা দিবে। জি স্যার, বুঝতে পারছি। মানে এটা আমাদের সবারই হয়, মানে আমরা কি করি যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কারণে এক জায়গায় আসি সেই কারণ না করে অন্য কাজ করি। মানে আমরা পড়াশোনা করতে ভার্সিটিতে ভর্তি হয়, অনেক সময় দেখা যায় পড়াশোনা না করে আড্ডাবাজি করি, ঠিক আছে, বা পড়াশোনাটাই করি না, এরকম হয় না? ব্যাপারটা হচ্ছে জি এরকম। স্যার উভমুখী বিক্রিয়ার মতো, যদি আমরা বাড়াই তাহলে বিক্রিয়া চাই কমাইতে, যদি কমাই বিক্রিয়া চাই বাড়াইতে। হ্যাঁ, কিছুটা ওরকম হতে পারে, হ্যাঁ ওরকম এক্সপ্লেন করা যেতে পারে। আচ্ছা, তো এরপর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা আসলে আমাদের অলরেডি পড়া হয়ে গেছে যে কিভাবে, যে আমরা যদি একটা ম্যাগনেটকে মুভ করাই তাহলে সেখানে এক ধরনের কারেন্ট তৈরি হয়। মানে একটা ম্যাগনেটকে মুভ করাইলে বা একটা কারেন্ট ক্যারিং একটা কন্ডাক্টরকে বা একটা সার্কিটকে যদি আমরা রাখি, তাহলে সেখানে কি হচ্ছে, যে আমরা সেখানে দেখতে পাচ্ছি ম্যাগনেট থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেখান থেকে আবার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে। আবার কারেন্ট ক্যারিং একটা সার্কিট থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, সেখান থেকে আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তার মানে সেইখানে মানে এক ধরনের ইন্ডাকশন তৈরি হচ্ছে। তো এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয় কখন, যখন একটা একটা মুভিং ম্যাগনেট কে আমরা হচ্ছে রাখি, বা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং সার্কিট কে রাখি। ইফ অ্যান ইলেকট্রোমোটিভ ফোর্স ইনট্রোডিউসড ইন আ সার্কিট টেম্পোরারিলি, মানে ক্ষণস্থায়ীভাবে, ফর এ মুভিং ম্যাগনেট, একটা মুভিং ম্যাগনেটের জন্য বা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য, যখন টেম্পোরালি অস্থায়ীভাবে একটা ইএমএফ তৈরি হয় বা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয় বা একটা কারেন্ট তৈরি হয়, তো এটাকে আমরা বলি যে এখানে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়েছে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয় দুই ধরনের, একটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন, আর একটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন কেমন? সেলফ ইন্ডাকশন এমন যে মানে একটা কয়েলের কারণে ওই কয়েলে যদি কোন একটা ঘটনা ঘটে, মানে একটা কয়েলের মধ্যে আমি যদি কারেন্টের মান চেঞ্জ করি, তাহলে কি হবে, ওইখানে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। ইফ দ্য কয়েল ইন এ কয়েল চেঞ্জ, মানে একটা কয়েলের মধ্যে আমি কারেন্ট চেঞ্জ করলাম, কারেন্ট চেঞ্জ করলে কি হবে, সেখানে নতুন একটা ইএমএফ তৈরি হবে। মানে ধরো আমার নিজে একটা ব্যথা পেয়েছি, নিজে ব্যথা পাওয়ার কারণে আমার নিজের কষ্ট হচ্ছে, তো এটা হচ্ছে সেলফ একটা ব্যাপার। মানে সেম কয়েলে একটা ঘটনা, মানে একটা কোন একটা জিনিস পরিবর্তন করছি, যার কারণে ওইখানে আরেকটা জিনিস পরিবর্তন হয়ে গেছে। তো এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলি সেলফ ইন্ডাকশন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে দুইটা পাশাপাশি কয়েল আছে, একটা কয়েলে আমি কারেন্টে পরিবর্তন করতেছি, তো একটা কয়েলে কারেন্টে পরিবর্তন করলে কি হবে, ওই কয়েলে ইএমএফ চেঞ্জ হবে, সেটা কি সেলফ ইন্ডাকশন। কিন্তু যদি এমন হয় যে সেই কয়েলে না হয়ে অন্য একটা কয়েলে আমার ইএমএফ পরিবর্তন হচ্ছে,
তখন আমরা কি বলবো? এটাকে বলবো আমরা মিউচুয়াল ইন্ডাকশন। ঠিক আছে? যদি এমন হয় যে দুইটা কয়েল পাশাপাশি অবস্থিত, একটা কয়েলের মধ্যে আমি কারেন্টের পরিবর্তন করলাম, তাহলে কি হবে? সেখানে ইএমএফ পরিবর্তন হবে। তো সেখানকার ইএমএফ পরিবর্তনটা কি করবে? পাশের কয়েলকে এক ধরনের ইন্ডাকশন তৈরি হবে। তো পাশের কয়েলেও তখন কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হবে, একই সাথে সাথে সেখানে নতুন ইএমএফ তৈরি হবে। তার মানে একটা কয়েলের কারণে যদি অন্য কয়েলে কোনো পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলবো মিউচুয়াল ইন্ডাকশন। আর যদি এমন হয় যে যে কয়েলে আমি একটা পরিবর্তন করতেছি সেই কয়েলে একটা পরিবর্তন হইলো, তাহলে সেটাকে বলবো আমরা সেলফ ইন্ডাকশন। সেলফ আর মিউচুয়াল ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আর আবার একটু বললে ভালো হয়, মানে জিনিসটা কনফিউজ লাগতেছে। হ্যালো, স্যার আবার আবার একটু বলেন তো স্যার, সেলফ এবং মিউচুয়াল দুইটাই একটু সহজ ভাষায় বলুন। সেলফ হচ্ছে কি? সেলফ বলতে আমরা বুঝি কি? সেলফ বলতে আমরা নিজের ব্যাপারটা বুঝি। নিজে নিজে সেলফ শব্দ অর্থ হলো নিজ। তো ধরো একটা কয়েলে আমি কারেন্টের পরিবর্তন করলাম, তো সেইখানে একটা ইএমএফ পরিবর্তন হইলো, তাহলে এটা হচ্ছে সেলফ ইন্ডাকশন। আর যদি এমন হয় যে দুইটা পাশাপাশি কয়েল আছে, একটা কয়েলকে আমরা প্রাইমারি কয়েল বললাম, একটাকে সেকেন্ডারি কয়েল বললাম। তো প্রাইমারি কয়েলে আমি কারেন্টের পরিবর্তনের কারণে সেকেন্ডারি কয়েলে আমার ইএমএফ এর পরিবর্তন হইলো, তাহলে সেটাকে বলবো মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল মানে পারস্পরিক। মানে ধরো যে তোমার মাথা ব্যথা, তোমার মাথা ব্যথার কারণে তোমার মেজাজ খারাপ, তো তোমার মেজাজ খারাপ হওয়ার কারণে তুমি চিল্লাপাল্লা করতেছো, যার কারণে তোমার রুমমেটের মেজাজ খারাপ হয়ে গেল। তো এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। আর এই যে তোমার মাথা ব্যথার কারণে তোমার যে মেজাজ খারাপ, এটা হচ্ছে সেলফ ইন্ডাকশন। মানে একটার প্রভাব আরেকটার উপরে পড়লে তখন যে একটার প্রভাব যদি আরেকটার উপর পড়ে সেটাকে আমরা বলবো মিউচুয়াল ইন্ডাকশন, আর যার কারণ তার উপরেই যদি পড়ে সেটা হচ্ছে সেলফ ইন্ডাকশন। যার একটা কয়েলের উপর যে পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে কিসের মাধ্যমে? ওই যে আমরা একটু আগে বললাম না যে ধরো তুমি একটা কয়েলে কারেন্টের পরিবর্তন করলা, সেখানে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে। ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়। ম্যাগনেটিক ফিল্ড গিয়ে কি করে? পাশের কয়েলে চলে যায়, পাশের কয়েলে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন করে ফেলে। ওইখানে যখন ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হয়ে যাবে, সেখানকার আবার ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন হয়ে যাবে। এইভাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মতো প্রসেসে সেটা হচ্ছে পরিবর্তন হয়। তো তার মানে স্যার প্রথম কয়েলে স্যার কারেন্টের পরিবর্তন হলে স্যার ইএমএফ তৈরি হলো, স্যার ওই ইএমএফ কি স্যার পরবর্তী কয়েলকে আবার আকর্ষণ মানে ই করবে, পরিবর্তন করবে। হ্যাঁ হ্যাঁ। এখন যদি তোমার পাশাপাশি দুইটা কয়েল থাকে তাহলে হবে। যেখানে একটা কয়েল আছে সেখানে তো কিছু হবে না। স্যার এখানে মিউচুয়াল ইন্ডাকশনের যে চিত্রটা দেখানো হচ্ছে স্যার, ওইখানে একটা দেখছি স্যার, একটা জেনারেটর দেয়া আছে আর একটা ব্যাটারি সাপ্লাই দেয়া আছে স্যার, এরকম করার কারণ? জেনারেটর না, ওখানে একটা গ্যালভানোমিটার দেয়া আছে। ও মানে জি। এই পাশে দেখো যে এক পাশে কয়েলে কি আছে, এক পাশে কয়েলে হচ্ছে ব্যাটারি দেয়া আছে। ব্যাটারি দেওয়ার কারণে কি হবে? এখানে নতুন একটা কারেন্ট তৈরি হবে। তো ওই পাশে কয়েলে কি কোনো ব্যাটারি আছে? না, ওই পাশে কোনো ব্যাটারি নেই। ব্যাটারি নাই, কিন্তু তার মানে কি ওইখানে কোনো ধরনের কারেন্ট পাওয়া যাওয়ার কথা না, তাই তো? হ্যাঁ। কিন্তু ওইখানে কারেন্ট পাওয়া যায়। তো এই যে এই পাশের কয়েলে আমি ব্যাটারি দেওয়ার কারণে ওই পাশে কয়েলে আমি কারেন্ট পাচ্ছি, এই ঘটনাটাই হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশনের ঘটনা। যেটা আমি স্যার এটা কিছুটা হচ্ছে ট্রান্সফরমারের যে যেমনটা কাজ করে ওই কোয়ালিটির। না, ট্রান্সফরমার ব্যাপারটা একটু ডিফারেন্ট। ট্রান্সফরমারে এই সেম প্রসেসেই কাজ করে। ট্রান্সফরমারের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনই হয়, কিন্তু ট্রান্সফরমার হচ্ছে এক পাশে ভোল্টেজকে এক পাশে বাড়ায় দেয়, যে কয়েলের পরিমাণের উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে ওই টাইপের কোনো ব্যাপার নাই, কিন্তু ট্রান্সফরমারে এই ঘটনাটাই ঘটে যে এখানে ট্রান্সফরমারের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়। ঠিক আছে স্যার। তোমরা কি বুঝতে পারছো এই পর্যন্ত? জি স্যার। ইন্ডাকশনে যে ইয়েটা হবে, ম্যাগনেটিকের যে দিকটা হবে, এই দিক দুইটা কি ভিন্ন হবে? হ্যাঁ হ্যাঁ, ভিন্ন হবে। ভিন্ন বলতে এখানে যখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে, এখানে তো আমার মানে একটা প্রসেসই আমি করতেছি। এখানে যদি আমি দুইটা প্রসেস করতাম কোনো কারণে, সেক্ষেত্রে আমার মানে ডিফারেন্ট ব্যাপার আসতো। মানে এখানকার আমি হচ্ছে দিয়ে চেঞ্জ করতেছি, মানে কি বলে এটা, পাওয়ার সাপ্লাই দিয়ে, মানে একটা ব্যাটারি দিয়ে আমি কারেন্টের পরিবর্তন করতেছি। ঠিক আছে, যদি আমি কোনো একটা মুভিং ম্যাগনেট দিয়ে করতাম
তাইলে এই যে আগে যে সিস্টেম বললাম সেই সিস্টেমের মতো হইতো। বুঝতে পারছো? জি স্যার। ওকে, ওটাই যদি আচ্ছা তোমাদের যদি আজকে আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা বাকি যতটুকু আছে এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো। আমাদের জাস্ট আর এক ক্লাস বা হাফ ক্লাসের মতো পড়া আছে। আচ্ছা ঠিক আছে ওকে স্যার। স্যার। ঠিক স্যার আছে আপনি স্যার। আচ্ছা স্যার আজকে কি ঠিক পেয়ে আছে যাবেন? তাহলে আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সালাম।